হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্থডে প্রিন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমরা জানি পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। ভাই বোন মানে একসাথে খেলাধুলা, আনন্দ করা, ঝগড়া করা, একসাথে হাসা, একসাথে কাঁদা, একে অপরকে সহযোগিতা করা। এভাবেই পরিবারের ভাই বোনরা একসাথে মিলেমিশে বেড়ে ওঠে। কিন্তু যে পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, সেখানে তাদের ভাই বোনদের সাথে এদের সম্পর্কটা কেমন হয়? তারা তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনকে কীভাবে গ্রহণ করে? এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনকে ঘিরে তাদের ভাবনাটা কী? আমাদের আজকের অনুষ্ঠানে আমরা তা জানব। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের সাথে অন্যান্য সন্তানকে নিয়ে এক মায়ের পথ চলার অভিজ্ঞতার কথাও শুনব। অনুষ্ঠানের শুরুতেই দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সুপ্রতীক অঝর, অঝরের মা নাজমা আক্তার বিপ্লবী, আরও আছে অঝরের বোন সুদেশনা ছোঁয়া। দর্শক, আর আলোচনার ফাঁকে ফাঁকে আমরা বিশেষজ্ঞ মতামত নেব ডাক্তার হেলালুদ্দিন আহমেদের কাছ থেকে। ডাক্তার হেলালুদ্দিন আহমেদ সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। দর্শক, আসুন প্রথমে আমরা পরিচিত হই আমাদের আজকের বিশেষ অতিথি অঝরের সাথে। অঝর, কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা, অঝর খুব খুশি আমাদের স্টুডিওতে আসার পর থেকে অঝরকে আমরা দেখছি খুব আনন্দে সে আছে। অঝর, আরেকটু কথা বলি তোমার সাথে। অঝর কি কি করে বাসায়, কি কি বলতে পারে একটু শুনি। তোমার বাবার নাম বলতে পারবে আমাদেরকে? পাপা। আর মার নাম কি? তোমার বোন বসে আছে এখানে, তোমার বোনের নাম বলতে পারো? ছোঁয়া। আচ্ছা, আমি শুনলাম অঝর আরো কিছু বলতে পারে। অঝর, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আচ্ছা, অনেক সুন্দর। দর্শক, যাই হোক, আমরা অঝরের সাথে কিছুক্ষণ কথা বললাম, এবার ওর সম্পর্কে জানবো ওর মায়ের কাছ থেকে। আপা, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি আপা, ধন্যবাদ আপনাকে। আপা, আসলে অঝরের বিষয়ে জানতে চাচ্ছি যে ঠিক কত বছর বয়সে আপনি বুঝতে পারলেন যে অঝরের মধ্যে এই ধরনের সমস্যা আছে? অঝরকে 1.5 বছর পর্যন্ত আমার মনে হয়েছে যে স্বাভাবিক বাচ্চার মতোই তার গ্রোথ, তার আচরণ সবই ছিল। তার ওয়ার্ডও কয়েকটা আসতো, কিন্তু যখন 2 বছর হয়ে গেল তখন মনে হচ্ছে যে ছেলে বাচ্চা সাধারণত চঞ্চল হয়। সেটা আমরা তার ক্ষেত্রে এটা লক্ষ্য করেছি যে তার ক্ষেত্রে এটা অভাব রয়েছে। প্রথমে ওকে বারডেমের চাইল্ড নিউরোলজি ডিপার্টমেন্টে গিয়ে 2টা সিটিং দেওয়ার পর ওরা বললো যে অঝরের মাইল্ড অটিস্টিক। তখন আমাদেরকে শিশু হসপিটাল ডক্টর ফারজানার কাছে রেফার করা হলো। ডক্টর ফারজানা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং 2.5 থেকে 3 ঘন্টা অঝরের অ্যাসেস করেছেন, অঝরের হিস্ট্রি নিয়েছেন। তখন ওনারা বললেন যে হ্যাঁ, ওর অটিজম ওর মধ্যে আছে। আপা, যখন অঝরের মানে ছোটবেলাটার কথা যদি জানতে চাই, তখন কি কি সমস্যা প্রকট ছিল অঝরের মাঝে? অঝরের তখন সমস্যাগুলো খুবই মারাত্মক ছিল এবং মা বলেই আমাকে এটা মেনে নিতে হয়েছে। অঝর 3-4 বছর পর্যন্ত অঝরের টয়লেট ট্রেনিংয়ের অনেক চেষ্টা করেছে। আমরা নর্মাল বাচ্চাদেরকে যেরকম পটিতে টয়লেট করানোর চেষ্টা করি, কিন্তু সে সেটা করতো না, বসতে চাইতো না, যখন তখন যেখানে সেখানে টয়লেট করে দিত। 2 বছর বয়স থেকে অঝর একটানা 4.5 বছর সারা রাত জেগে থাকতো এবং দিনে হলেও সে মাত্র আধা ঘন্টার জন্য ঘুমাতো। পুরোটা রাত আমাকেই ফেস করতে হতো এবং সকালে আবার মেয়েকে স্কুল, আমার অফিস, সব কিছু মিলে পুরাটা জার্নিটাই আমার কাছে এরকম হয়েছে যে আমি এটা ওভারকাম করতে পারবো কি না বা কীভাবে সারভাইভ করব। তখন বাংলাদেশে অটিজমের এত অ্যাওয়ারনেস ছিল না, যার ফলে মানুষ নানান ধরনের মিসগাইড করেছে। কেউ ওঝা বৌদ্ধ এগুলো দেখাতে বলেছে, ডাক্তারদের কাছে নিয়ে গেছে। তারা বলছে আমরা শুধু আমাদের মেডিকেল টার্মে হোয়াট ইজ অটিজম এইটুকু জেনেছি, এটার ডিটেলটা আমরা জানি না। তখন ইন্টারনেটে এত কিছু ছিল না এবং বাংলাদেশে 2-একটা যে সেমিনার হয়েছে সেখানে আমরা পে করে আমি সেমিনারে অ্যাটেন্ড করেছি জানার জন্য। এই যে তার ঘুমের সমস্যাটা ছিল, যে আপনি বলছেন দীর্ঘদিন সে ঘুমাতো না, এটা কিভাবে কমে আসলো?
আমরা তো যেহেতু অটিজম সম্পর্কে কিছুই জানি না, ডক্টর নুসরাত আমাদেরকে গাইড করেছে যে আপনারা বাসায় 7:30টার মধ্যে তাকে তার বেডরুমে নিয়ে যাবেন, দরজা বন্ধ করে দিবেন, আপনার জানলায় পর্দা থাকলেও ডাবল কোট দিয়ে অন্ধকার একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন। এবং ডক্টর নুসরাত ঘুমের একটা সাপ্লিমেন্ট দিয়েছেন মেলাটোনিন নামে। আমি 6 মাস ধরে সেটা কন্টিনিউ করেছি এবং এটা আর দেই নেই। আমি কষ্ট করেছি কিন্তু ওষুধে তার উপর ডিপেন্ডেন্সি তৈরি করি নাই যে একসময় হয়তো এটা অভ্যাস হয়ে যাবে। তো আমি 7টার মধ্যে তাকে মেডিসিনটা দিয়ে আমি পায়ের উপরে তাকে দোল খাওয়াইছি এবং রাইমস গান টান যত যা ছিল সবগুলো অঝরের সাথে করে করে অঝরকে ঘুম পাড়াতে প্রথম দিকে পারি নাই। 6 মাস পর অঝর ঘুমে অভ্যস্ত হয়েছে, অভ্যস্ত হয়ে গেল। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান এবং ছোঁয়া তাকে নিয়ে পথ চলার অভিজ্ঞতার কথা শুনবো একটু পরে। কেমন আছো ছোঁয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, অনেক ধন্যবাদ। ছোঁয়া কি করছে এখন? আমি এখন এ লেভেল দিচ্ছি, আমি ফার্স্ট সিটিং দিয়েছি এবং এ লেভেল শেষ করব এই বছরে। এবছরই। পড়াশোনার পাশাপাশি আর কি করো তুমি? আমি খুবই গান করতে পছন্দ করি। আমি খুব ছোটবেলা থেকে গান করি। আচ্ছা, কি ধরনের গান বেশি পছন্দ করো করতে? আমি শিখেছি ক্লাসিক্যাল বেসে, আমি ক্লাসিক্যালি ট্রেন্ড, কিন্তু রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান সবকিছুই করা হয়। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন, আমি আর অঝর। তুমি বড়, অঝর ছোট? হ্যাঁ, অঝর আমার 2 বছরের ছোট। তুমি কখন জানতে পারলে যে অঝর তোমার ভাই সে বিশেষ চাহিদা সম্পন্ন? আমি আসলে অনেক ছোটবেলা থেকেই বুঝতে পেরেছি। আমরা আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম, ভাই বোনের মধ্যে সবসময় ঝগড়া হয়, মারামারি হয়, কিন্তু আমি বুঝলাম অনেক ছোটবেলা থেকেই যে এই মারামারিটা অস্বাভাবিক, মানে অন্য ফ্যামিলিতে এরকম মারামারি হয় না ভাই বোনের মধ্যে। হ্যাঁ, ভাই বোনের মধ্যে। আমার ফ্যামিলি আমাকে গাইডেন্স দিয়েছিল যে ওর সাথে এভাবে ব্যবহার করতে হবে। আমি যখন অনেক রাগ হয়ে যেতাম ওর সাথে, ও যখন বেশি মারামারি করতো, অবশ্যই ছোট বাচ্চা হিসেবে আমিও ছোট ছিলাম, কান্না করে দিতাম, চিৎকার করতাম। তখন মা বুঝাতো যে ওর সাথে এরকম করলে ও আরও বেশি করবে, ওর সাথে সফটলি কথা বলবো, ওর সাথে আস্তে আস্তে কথা বলবা, তখন কোমলভাবে কথা বলবা যাতে ও বুঝতে পারে। তো অঝরের গানের সেন্স, সুরের সেন্স সবার চেয়ে অনেক ভালো। আমাদের বাসায় সবাই গান করতে পছন্দ করে, গান শুনতে পছন্দ করে। ছোঁয়া, তোমার বন্ধু তো অনেক কাছে নিশ্চয়ই, তোমার বন্ধুদের প্রতিক্রিয়া কি? তোমার যে একটা ভাই আছে বিশেষ চাহিদা সম্পন্ন, এই বিষয়টি কি তোমার বন্ধুরা জানে? হ্যাঁ, আমরা যেহেতু অস্ট্রেলিয়া বড় হয়েছি, আমরা মাত্র গত বছর জানুয়ারিতে এসেছি। অস্ট্রেলিয়াতে থাকতে আমার বন্ধু বান্ধবরা সবাই জানতো যে আমার ভাইয়ের অবস্থা। আমরা যখন বাসায় নিয়ে আসতাম তখন সবসময় একটু বলে দিতে হতো যে একটু সাবধানে থেকো, একটু কিছু মনে করো না। আচ্ছা, এই একটা লজ্জার মতন থাকতো প্রথম দিকে যে আমি বাসায় নিয়ে আসলাম বন্ধুদেরকে, মানে স্বাভাবিক বাসা না, আমাদের বাসাটা অন্যরকম, এরকম একটা সেন্স কাজ। এটা একটু মানে খারাপ লাগা কাজ করতো, লজ্জা লজ্জা। তারপর কি এটা কি রয়ে গেল নাকি একটা সময় এটা চলে গেল? এটা একটা সময় যেহেতু আমি আরেকটু বড় হচ্ছি, একটা সময় আমি বুঝলাম যে যদি আমার আসল বন্ধু হয়, যদি একজন ভালো মানুষ হয়, তখন সে বুঝবে, তখন সে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, এই জিনিসটাকে নিয়ে আমাকে জাজ করবে না। মার পাশাপাশি তুমিও তো সহযোগিতা করো অঝরকে দেখাশোনার ব্যাপারে, তাই না? হ্যাঁ, মা যখন বাসায় না থাকে তখন ওকে একটু দেখতে হয়। হ্যাঁ, সেটা কিরকম? সেটা আসলে অনেক মজার একটা বিষয়। দেখা যায় যে মা বাবা যখন বাসায় থাকে ও আমার কথা শুনতে চায় না, আমাকে পাত্তা দেয় না, দেখায় যে আমি কাউকে মানি কেয়ার করি না। কিন্তু মা বাবা যখন বাসার বাইরে থাকে তখন ও আমার সাথে অনেক খেলতে পছন্দ করে, আমার কথা শুনে, আমার কাছে ইভেন খায়, আমার সাথে গান শুনে, আমার সাথে অনেক সময় কাটাতে পছন্দ করে। যখন তুমি বুঝলে যে মা বেশিরভাগ সময়টাই অঝরকে দিতে হচ্ছে, তখন তোমার খারাপ লাগতো? অবশ্যই প্রথম দিকে একটু খারাপ লাগতো, কিন্তু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, এটা আস্তে আস্তে হয়ে যায়, এটা আস্তে আস্তে মনে বসে যায় যে আমার জীবনটা এরকম, অন্যরকম, মেনে নেওয়া, তাই না? হ্যাঁ। অনেক ধন্যবাদ তোমাকে, আবারও ফিরবো তোমার কাছে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ডাক্তার হেলালুদ্দিন আহমেদের কাছে। ওনার কাছে জানতে চাইবো আসলে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের প্রতি অন্যান্য ভাই বোনদের আচরণ কেমন হওয়া উচিত। হাত বাড়িয়ে দাও। আসলে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন বৈশিষ্ট্য সম্পন্ন শিশু রয়েছে তাদের বাবা মার দায়িত্ব রয়েছে কিন্তু তার যেই শিশুটির এই বিশেষ চাহিদা নেই তার সাথে সন্তানদেরকে সম্পর্কটি তৈরি করা। আমরা প্রথমে বলবো, যখন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বড় হতে থাকে তখন আরেকটি শিশুকে তার যত্নে আপনাকে দায়িত্ব দিতে হবে। তার একটি কাজ করে দেওয়ার জন্য আপনাকে একটি ছোট্ট কাজ যেটা আপনি করে দিতে পারেন, সেটা আপনি নিজে করবেন না, তার ভাইকে এই দায়িত্বটি দেন।
তার বোনকে এই দায়িত্বটি দেন। এভাবে তার বোনের প্রতি যেই শিশুটির মধ্যে অটিজম আছে সেই শিশুটির প্রতি তার আরেকটি ভাই বা বোন যেন দায়িত্ববোধ সম্পন্ন হয়ে ওঠে, তার মধ্যে একটা ওনারশিপ ডেভেলপ করে, সে যেন মনে করে আমারই বোন আমারই ভাই, সেটিকে কিন্তু আমাদেরকে প্রথমে কাজে লাগাতে হবে। দ্বিতীয়টি হচ্ছে তার প্রতি আমরা সিম্পেথি দেখাবো না। আমরা যদি সিম্পেথি বা করুণা দেখাই তখন কিন্তু তার ভাই বা বোন সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির প্রতি সিম্পেথি বা করুণা দেখাবে। আমরা তার প্রতি এমপ্যাথি দেখাবো, আমরা তার কাছাকাছি চলে যাব, আমরা সেই ভাই বা বোনকে তার পাশে রেখে তার সাথে রেখে একই সাথে তাকে আমরা সেবা যত্ন দেওয়ার চেষ্টা করব। আমরা একটি যাদের বিশেষ চাহিদা রয়েছে তাকে একটু বেশি সেবা দিব, আর যেই ছেলেটির বা মেয়েটির বিশেষ চাহিদা নেই তাকে একটু ইগনোর করব, সেটি কিন্তু করা যাবে না। দুইজনকে এক কাতারে রেখে যদি আমরা সেবা দিই তখন কিন্তু দুজনের মধ্যে ওনারশিপটা চলে আসবে। আরেকটি বিষয় হচ্ছে হয়তো বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একটু সময় বেশি দিতে হয়, সেই সময়টুকু আমরা বেশি দিব। কিন্তু যেই শিশুটির মধ্যে বিশেষ চাহিদা নেই তার সেই ভাই বা বোনকে তাকেও কিন্তু আমাদের গুণগত সময় দিতে হবে। সেই গুণগত সময় হচ্ছে আমরা অল্প সময় দিলেও তার সাথে যেন আমরা ইন্টারেক্টিভ সময় দিই। আর যেই শিশুটির এই ধরনের ভাই বা বোন রয়েছে তার নিজেরও কিন্তু দায়িত্ব আছে, সে নিজে থেকে কিন্তু বসতে শিখবে, পড়তে শিখবে, জানতে শিখবে। আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু এই বিষয়গুলোতে রয়েছে, তার স্কুলের পাঠ্যপুস্তকে রয়েছে, সে বিভিন্ন জায়গায় জানছে। সুতরাং এই ভাই বা বোনের যত্নে তারও কিন্তু ভূমিকা রয়েছে। ভাইয়ের ছোটোখাটো কাজগুলো সে করে দিবে, তার প্রতি সে আন্তরিক হবে, মা বাবার অবর্তমানে সে ভাইয়ের দেখভাল করবে এবং কখনোই এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামনে তার ভাই বা বোনকে ধমক দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না, শারীরিক নির্যাতন করা যাবে না। এবং এটি করলে কিন্তু তারা একটা কম্পেয়ার করবে যে তুমি তো ওকে কিছু বলো না, আমাকে কেন মারছো। এটি কিন্তু করা যাবে না। দুইজন শিশুকেই সমানভাবে দেখতে হবে এবং কখনোই কাউকে শারীরিক নির্যাতন অথবা বকাঝকা করা যাবে না। হাত বাড়িয়ে দাও। ধন্যবাদ ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, চমৎকার করে বুঝিয়ে বলার জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের প্রতি আচরণ কেমন হওয়া উচিত। দর্শক, অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্থডে প্রেংকস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্থডে প্রেংকস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। হাত বাড়িয়ে দাও। দর্শক, আমরা আবারও ফিরছি আলোচনায়। আপা, অঝোরের মধ্যে এখন কি কি সমস্যাটা আপনাকে ভাবাচ্ছে? অঝরের এখন বয়স 14 বছর, যেটাকে আমরা টিনেজ বলি। টিনেজ বয়সে তো অনেক ক্রাইসিস থাকে, যেহেতু এটা একটা ট্রানজিশন পিরিয়ড, বাচ্চারা এই বয়সে অ্যাডাল্টের দিকে যাচ্ছে। তো অ্যাডালসেন্সের অনেক সমস্যা যেগুলো আছে, যেগুলো তার সেক্সুয়াল বিহেভিয়ার আস্তে আস্তে গ্রো করছে। স্বাভাবিক বাচ্চারা তো বুঝতে পারে আমাকে কেমন চলতে হবে, গোপন অঙ্গগুলো সেগুলো কীভাবে মেনটেন করতে হবে। তো অঝোর এটা আমরা ছোটোবেলা থেকে তাকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে হয়তো ওভাবে নিতে পারে নাই। তো আমাদেরকে সারাক্ষণ ওটাই মনিটর করতে হয় যে সে কাপড় টাপড় ঠিক রাখছে কিনা। সে গোসল করতে গেলে আমরা চেষ্টা করি তাকে কাপড় দিয়ে গোসলটা করাতে, যাতে সে বুঝতে পারে বডির কতটুকু অংশ দেখানো যায় না। যাকে পছন্দ হবে তার কাছে যাবে, সে চেষ্টা করে তাকে ঠোঁটে চুমো দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো আমার যেমন বাসায় মেড সার্ভেন্ট আছে, কাজের মেয়েরা আছে, ওদেরকে বোঝাতে হয় ঠোঁটে কখনো চুমো দিতে না পারে, বেশি শরীরের কাছে যেন না আসে, হাক করতে ভাবে না পারে। এই বিষয়গুলো সারাক্ষণ মনিটর করতে হয়। এটাই আমার এখন বড় চ্যালেঞ্জ যে এই সময়টা ওভারকাম কিভাবে করবে। এটা হয়তো আমি অল্প কথায় বলছি, কিন্তু আমি যখন ফেস করি বিষয়গুলো তখন অনেক বড় একটা বড় বিষয়, এবং এটা তো বাইরে কাউকে বলা যায় না। আমি সোসাইটির কাছে, সমাজের কাছ থেকে ওই বাচ্চাকে পাগল বলা, চিমটি কাটা, মার দেওয়া, এগুলো আমি এখন আর ফিল করি না। আমি অনেক আশাবাদী, কারণ আমি একটা উন্নত দেশের সাথে বাংলাদেশকে কম্পেয়ার করছি। এই কারণে আমি যখন অঝোরকে অস্ট্রেলিয়াতে স্পেশালিস্ট ডক্টর দেখালাম, তখন আমরা অঝোরের সাথে এই পর্যন্ত কী ধরনের বিহেভিয়ার প্যাটার্নটা ইউজ করেছি, উনি অবাক হয়ে আমাদের তাকিয়ে থাকলেন। বাংলাদেশে এত অ্যাওয়ারনেস, তার সেন্সিটিভিটির প্রবলেমের কারণে আপনি এইসব থেরাপিগুলো দিয়েছেন, এটা অবাক হয়ে গেছে, যেটা তখনও অস্ট্রেলিয়াতে ইন্ট্রোডিউস হয় নাই। এবং আজকে বিশ্ব সাইমা আজাদ পুতুলকে চিনে। আমি দেখি ডক্টর নুসরাতের স্কুলে বাবা রিক্সা চালায়, সেই বাচ্চার বাবা মাও কিন্তু জানে আজকে অটিজম কি, তার বাচ্চার জন্য কি ব্যবস্থা নিতে হবে, কোন পর্যায়ে পৌঁছে গেছে। এটা আমরা খুবই আশাবাদী। অশেষ কৃতজ্ঞতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদের কাছে। ছোঁয়া,
তুমি কি চিন্তা করছো তোমার ভাইকে নিয়ে? ভবিষ্যতে তোমার ভাইয়ের কি হবে, বা স্বাভাবিক বাবা মা এক সময় বৃদ্ধ হবেন, এটাই স্বাভাবিক নিয়ম, তাই না? তখন হয়তো মা কিংবা বাবা এখন যেভাবে অঝরকে সময় দিচ্ছে, অঝরকে ম্যানেজ করছে, এভাবে হয়তো নাও পারতে পারেন, তাই না? তো সে সময়ে তুমি কি চিন্তা ভাবনা করে রেখেছো বা কি ভাবছো? আমাকে চিন্তা করে রাখতে হয়েছে যে আমি বড় হলে অবশ্যই ওর দায়িত্বটা আমার কাছে চলে আসবে, যেহেতু অটিজমের কোনো কিওর নাই। সো ওর পক্ষে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজে সার্ভাইভ করা একটা এনভায়রনমেন্টে, চাকরি নেওয়া, পড়াশোনা করা, এটা তো ওর জন্য সম্ভব না। সো আমাকে এটা অবশ্যই দেখে নিতে হবে যে ও আমার একটা দায়িত্ব। তুমি সেভাবে নিজেকে তৈরি করছো? হ্যাঁ, সেভাবে নিজেকে তৈরি করতে হচ্ছে, কারণ চমৎকার। এটা কখনো এড়ানো যায় না। আর ভাই হিসেবে, মানুষ হিসেবে ওকে অনেক ভালোবাসি। সো এটা আমাকে মাথায় রাখতেই হবে যে ওর দায়িত্বটা আমার। তুমি ভবিষ্যতে কি হতে চাও? নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আমার খুবই ইচ্ছা ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়া, সাইকোলজি পার্সিউ করা। আমার সাইকোলজি সাবজেক্টটার মধ্যে অনেক ইন্টারেস্ট আছে। So মানে আমি- এটা কি এই কারণে যে ভাই এরকম, এইটা কি একটা কাজ করে? যেহেতু আমি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বড় হয়েছি, অস্ট্রেলিয়ার মতন একটা দেশে, এইখানকার সাথে কম্পেয়ার করলে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপরে এত গুরুত্ব দেওয়া হয় যে সবার মেন্টাল হেলথ ইম্পর্ট্যান্ট। আমাদের ব্রেন আমাদের বডি কন্ট্রোল করে, আমাদের ব্রেন থেকেই সব কিছু কাজ হয়। তো আমাদের মনটা যদি ভালো না থাকে তাহলে শরীর কেন ভালো থাকবে? সাইকোলজির উপর আমার খুবই ইন্টারেস্ট আছে। আমি পার্সিউ করতে চাই অঝরের মতন বাচ্চাদের জন্য, আর আমাদের মতন সবার জন্যই আমাদের কাজ করতে চাও? মেন্টাল হেলথের উপরে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। খুব সুন্দর তোমার পরিকল্পনা। আমাদের শুভকামনা থাকবে তুমি যেন তোমার পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে পারো এবং একসময় অঝর এবং অঝরের মতো যে বন্ধুরা আছে অঝরের, সবার জন্য সাপোর্ট হয়ে দাঁড়াও। অঝর তো তোমার ভাই, এরকম অনেক ভাই বোন আছে যাদের কিনা অঝরের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বা বোন আছে। অবশ্যই। তুমি এই সব ভাই বোনদের জন্য কি বলতে চাও? আমি বলতে চাই তাদের ভাই বোন আর ফ্যামিলি মেম্বারদেরকে যে একটু ধৈর্যটা বাড়াও, একটু ধৈর্যটা রাখতেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের সবার একটা লিমিট আছে যে আমরা এটা রাখতে পারবো না। আমাদের একটা সময় মনে হয় যে কেন করছি, এত কষ্ট কেন করছি, কিন্তু মনে রাখতে হবে যে জীবনে এটা তোমার একটা অংশ, এটা তুমি ফেলে দিতে পারবে না, এটা তোমার লাইফের একটা পার্ট, তুমি অ্যাভয়েড করতে পারবে না, এটা তুমি এড়িয়ে যেতে পারবে না। আর মানুষের সাথে কানেকশনটা তোমাকে ঠিক করতে হবে। মানে সে একজন মানুষ, সে যতই আলাদা থাকুক না কেন, সে তোমার মতন একজন মানুষ। তোমার মাথায় যত কমপ্লেক্স চিন্তা ভাবনা আছে তার মাথায় এরকম আছে। সেভাবে এক্সপ্রেস করতে না পারলেও তার মাথায় একই চিন্তা থাকে। মানুষ হিসেবে এটা মন থেকে সরাতে হবে যে আমার থেকে ভিন্ন, ও হচ্ছে গিয়ে স্বাভাবিক না, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের ভোকাবুলারি থেকে সরাতে হবে। কারণ এভাবে যদি আমরা চিন্তা করি যে ও একজন মানুষ, এভাবে চিন্তা করলেই আমরা আগাতে পারবো। আমরা ডিফারেন্স না দেখে আমাদের সিমিলারিটিটার উপরে আমরা যাতে ফোকাস করি, আচ্ছা, এটাই। আজকে এই যে অনুষ্ঠানে এসেছো, মা আছে, ভাই আছে, তাদের সবাইকে নিয়ে যে তুমি এই যে কথাগুলো বলছো, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এরকম সুযোগ আসে না যে আমার একটা আউটলেট নাই যে আমি বলতে পারবো। আমার মনে হচ্ছে এটা যেহেতু সবাইকে রিচ করবে, আমাদের দেশের সবাইকে, খুব ভালো লাগছে, খুব একটা রিলিফও লাগছে যে ভাইকে নিয়ে তোমার ভাবনার কথাগুলো বলতে হ্যাঁ। পারলে, তোমার ভেতরে যে বিষয়গুলো মানে বের হয়ে আসতে চাই, জানাতে চাও সবাইকে, এটা তুমি আজকে জানাতে পারছো। অবশ্যই, মানে এবং বাংলাদেশ শুধু না, বাংলাদেশের বাইরেও দর্শকরা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে এবং এই অনুষ্ঠানটা যথেষ্ট জনপ্রিয়। এবং আমার বিশ্বাস তোমার মতো যারা ভাই বোন আছে, অঝরের মতো ভাই বোনদের, তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে, তোমার কথায় উৎসাহিত হবে। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ছোঁয়া। আপা, অঝরের ভবিষ্যতের জন্য বা অঝরের জন্য আপনি কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা চান? বাবা মা যখন থাকবে না, অক্ষম হয়ে যাবেন, তখন বিশেষ কোনো ব্যবস্থা যদি করতে পারেন, সেখানে যদি চাকরিজীবী বাবা মা কোনো কন্ট্রিবিউট করতে পারে, সেরকম কোনো বিশেষ সিস্টেম রাষ্ট্রে করে যেতে পারে, আমরা যেন আমাদের বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা কোথাও যদি রেখে যেতে পারি, আমরা যদি রাষ্ট্র সে ধরনের কিছু করে, এটা আমরা যদি জেনে যেতে পারি আমাদের জীবিত থাকা অবস্থায়, আমরা অনেক আশাবাদী হব যে আমরা বাচ্চাদেরকে কোনো একটা সিকিউর জায়গায় রেখে যেতে পারলাম। রাষ্ট্র আসলে এই বিষয়টা ভাবছে এবং পরিকল্পনা করছে তাদের জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করার। আসলে অনেক বেশি অনুপ্রেরণামূলক আপনাদের এই পথ চলাটা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা দুটো কথা বলতে পারি যে আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে মেনে নিলে কিন্তু কষ্ট কম থাকে, মেনে নিয়ে সেটা পথ চললে পথটা আরো সহজ হয়। জি, আমি একমত আপনার সাথে যে মেনে নিতে হবে, মেনে নিলে পরে জীবনটা সহজ হবে।
দর্শক, অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি ডাক্তার হেলালুদ্দিন আহমেদের কাছে। আমরা ওনার কাছে জানতে চাইব বিশেষ সন্তানটির প্রতি অধিক মনোযোগ দেবার জন্য পরিবারের অন্য যে সন্তানরা আছে তাদের অনেকেই বিষণ্ণতা, হতাশা সহ নানা ধরনের সমস্যায় ভোগে। এই ক্ষেত্রে আসলে মা বাবার করণীয়টা কি? হাত বাড়িয়ে দাও। একটি পরিবারে যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তখন সেই পরিবারে তার ভাই বা বোনের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে এবং সেই হতাশার উৎপত্তি হচ্ছে বাবা মা। বাবা মা প্রথমে তার সন্তানের অসুবিধাটাকে মেনে নিতে পারে না এবং মেনে নিতে না পেরে বাবা মা নিজেরা একসময় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ার সাথে সাথে তারা একসময় পারিপার্শ্বকে দোষারোপ করতে থাকে। সব কিছু খারাপ, সব কিছুর মধ্যে একটা নেগেটিভিটি খুঁজে ফেলে। আমরা বলি এই নেগেটিভিটি খুঁজবেন না, সব কিছুর ভেতরে কিন্তু একটা ভালো দিক আছে, আপনারা ভালো দিকটাকে খুঁজে ফেলবেন। মনে রাখবেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হবার পেছনে কারো কোনো অপরাধ নাই, কেউ কারো কোনো অপরাধের জন্য, কারো কোনো সমস্যার জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হয়নি। ফলে একে অপরকে দোষারোপ করবেন না। যখন বাবা মারা পারস্পরিকভাবে একটি সম্মিলিতভাবে খুব আন্তরিক পরিবেশে থাকবেন তখন পরিবারের অন্য শিশুরাও কিন্তু হতাশায় ভুগবে না। তখন তারা পরিবারটিকে একটি সুসংগঠিত থাকবে। পরিবারের কাঠামো যখন ভালো হবে, পারিবারিক বন্ধন যখন ভালো হবে, বাবা মা বাইরে যাওয়ার সময় দুটো শিশুকেই যখন একসাথে নিয়ে যাচ্ছেন, খেলতে যাওয়ার সময় দুজনকেই যখন একসাথে খেলতে নিয়ে যাচ্ছেন, দাওয়াতে যাওয়ার সময় দুজনকেই যখন একসাথে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু কারো মধ্যে কোনো হীনমন্যতা থাকবে না, হতাশা বা ফ্রাস্ট্রেশন থাকবে না। তখন কিন্তু সে আর তার ভাইয়ের জন্য বা বোনের জন্য নিজেকে খারাপ মনে করবে না, তার মধ্যে হতাশা, বিষণ্ণতা, ডিপ্রেশন আসবে না। আর বাবা মা যদি বিষয়টিকে খুব নেগেটিভভাবে দেখেন যে আমার পরিবারে এরকম শিশুর জন্য আমাদের আজকে এই অবস্থা, আমি আজকে এরকম নেগেটিভ কথাগুলো বলতে থাকেন, তখন ওই শিশুটির মধ্যেও কিন্তু একটা নেগেটিভিটির জন্ম নেবে। বলবো সবার আগে দায়িত্ব বাবা মার, বিষয়টিকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে এবং পরিবারের সকলে একসাথে মিলে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যত্ন নিতে হবে। হাত বাড়িয়ে দাও। ধন্যবাদ ডাক্তার হেলালুদ্দিন আহমেদ চমৎকার করে বুঝিয়ে বলার জন্য। নাজমা আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন। ছোঁয়া, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক শুভকামনা তোমার জন্য। খুব ভালো লেগেছে তোমার সাথে আজকে আলাপ করে। অঝোর, আজকে যে এতটা সময় ধরে তুমি আমাদেরকে সময় দিলে, আমাদের সাথে থাকলে এবং মাকে কথা বলতে সুযোগ করে দিলে, অনেক ধন্যবাদ তোমাকে। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। দর্শক, পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন সদস্যটি সুষ্ঠুভাবে বেড়ে ওঠা বা উন্নয়নের জন্য পরিবারের প্রতিটি সদস্য অর্থাৎ মা, বাবা, ভাই, বোন প্রত্যেকের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন সদস্য মানেই বিশেষ দায়িত্ব। তার জন্য প্রয়োজন বিশেষ যত্ন, বেশি বেশি সময় দেয়া এবং বেশি মনোযোগ দেয়া। এটা পরিবারের সবাইকে মেনে নিতে হবে। তবে মা বাবাকে তাদের অন্যান্য সন্তানদের বিশেষ সন্তানটির বিষয়ে ছোট থেকেই সচেতন করে তুলতে হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে। পরিশেষে ভাই বোনেরা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বা বোনের এই বিশেষ অবস্থাকে মেনে নিয়ে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে পরম মমতায় তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বাটার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।